সবাইকে নমস্কার। হঠাৎ করে ভারতে এত ট্র্যাক্টর কেন বিক্রি হচ্ছে? 2025-26 সালের যে অর্থবর্ষ ছিল এবং 2026-27-এর প্রথম কোয়ার্টার্সে ভারতের কৃষি যন্ত্রপাতির যে বাজার বা মার্কেট আছে সেখানে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা আগে কিন্তু কখনো দেখা যায়নি। চারিদিকে শুধু কিন্তু রেকর্ড আর রেকর্ড ব্রেকিং সেল হয়েছে, কিন্তু কেন? খরা বা এল নিনোর আশঙ্কা থাকার সত্ত্বেও গ্রামীণ ভারতের যে অর্থনীতি সেখানে এত টাকা কোথা থেকে আসছে যে রেকর্ড ভাঙা ট্রাক্টর বিক্রি হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা এই আকস্মিক ট্রাক্টর বুমের পেছনে যে আসল অর্থনৈতিক কারণ আছে সেগুলি বিশ্লেষণ করতে চলেছি, ফলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রথমে পরিসংখ্যানের দিকে একটু নজর দেওয়া যাক। 2025 এবং 26 সালের যে অর্থবর্ষ ছিল সেখানে কিন্তু 11,60,000-এরও বেশি ট্রাক্টর বিক্রি করা হয়েছে। এটি আগের বছরের তুলনায় প্রায় 23.5 গুণ কিন্তু বেশি। আর সব থেকে যে চমকপ্রদ তথ্য এসেছে সেটি হচ্ছে 2026 সালের যে জুন মাস, যেখানে একা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা যে কোম্পানি আছে এক মাসেই কিন্তু 60,000-এরও বেশি ট্রাক্টর বিক্রি করেছে, যেটি এই কোম্পানির এক প্রকার রেকর্ড। এরা কিন্তু আগে এই ব্যাপক পরিমাণে ট্রাক্টর কখনো এক মাসে বিক্রি করেনি। এর পাশাপাশি অন্যান্য যেসব কোম্পানি আছে যেমন ধরুন সোনালিকা এবং ট্যাফে, এই কোম্পানিগুলিরও কিন্তু বাজার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং নিজেদের আধিপত্য মার্কেটে বিস্তার করতে পেরেছে। এবং এই যে জুন এবং মে মাস, কোম্পানিগুলির বিক্রি কিন্তু 20 থেকে 40% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভাবতে পারছেন কেমন বৃদ্ধি? তবে শুধু দেশের ভেতরেই কিন্তু নয়, ভারত এখন আন্তর্জাতিক বাজারেও এক বিশাল শক্তি ট্রাক্টর উৎপাদন এবং বিক্রির ক্ষেত্রে। আপনারা জানলে অবাক হবেন যে 2025 সালে ভারত প্রায় 1,05,000 ট্রাক্টর বিদেশে রপ্তানি করেছে, যার ফলে ভারতের স্থান কিন্তু ঠিক চীনের পরেই, অর্থাৎ চীন পৃথিবীতে সবথেকে বেশি ট্রাক্টর বানায় এবং রপ্তানি করে এবং তারপরে ভারতের স্থান। এবং শুধু 2025 সালেই কিন্তু ভারতের যে ট্রাক্টর রপ্তানির বাজার মূল্য ছিল সেটি প্রায় $2.5 বিলিয়ন এবং 2026 সালের এপ্রিল মাসে ভারতের এই রপ্তানি এক ধাক্কায় 30% বৃদ্ধি পেয়েছে। ফলে 2026 সাল যখন শেষ হবে এবং 27 শুরু হবে তখন কিন্তু এই $2.5 বিলিয়ন এটি কিন্তু বেড়ে প্রায় $4 থেকে $5 বিলিয়নও কিন্তু হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই যে বিপুল পরিমাণে ভারত ট্রাক্টর বিক্রি করেছে এর পেছনে মূল কারণ কি? অর্থনীতিবিদদের মতে এর পেছনে মূলত 3টি কারণ আছে। প্রথম যে কারণটি সেটি হচ্ছে গ্রামীণ তারল্য বা লিকুইডিটি, অর্থাৎ রুরাল লিকুইডিটি। সরকারের যে ধারাবাহিক সারের উপরে ভর্তুকি দেওয়া এবং গ্রামীণ যেসব প্রকল্প আছে, এর পাশাপাশি কিষাণ ক্রেডিট কার্ড বলুন বা অন্যান্য যেসব সরকারি প্রকল্প আছে যেখানে কৃষকদের এক প্রকার মানি সাপ্লাই দিয়ে হেল্প করা হয়, এর ফলে কিন্তু কৃষকদের স্বাচ্ছন্দ্যতা বৃদ্ধি পেয়েছে। এবং দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে খামারের যান্ত্রিকরণ বা ফার্ম মেকানাইজেশন বলে একটি জিনিস হয়। আমেরিকা এবং ইউরোপের অন্যান্য দেশে যেখানে কৃষি যন্ত্রপাতি বা ফার্ম মেকানাইজেশন প্রায় 95%-এরও ওপরে পৌঁছে গেছে এবং চীনে প্রায় 60%, সেখানে কিন্তু ভারত এখন দাঁড়িয়ে আছে মাত্র 47%-এ। অর্থাৎ ভারতে বেশিরভাগ কৃষি জমি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকের, তাদের পক্ষে একটি বড় ট্রাক্টর কেনা কখনোই সম্ভব নয়। এই কারণে গ্রাম অঞ্চলে দেখবেন যে বড় কৃষক সে হয়তো নিজের ট্রাক্টর কিনে অন্যান্য ছোট জমিতে চাষ করায়, কিংবা যেসব ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক আছে তারা মিলিতভাবে একটি সমবায় সমিতি গড়ে তোলে এবং তারা একটা ট্রাক্টর কিনে কিন্তু নিজেদের জমি চাষ করে এবং সেই ট্রাক্টরটি ভাড়ায় অন্যান্য জমিতেও চাষ করতে দেয়। ফলে এই সব করার ক্ষেত্রে কিন্তু ভারত সরকার কৃষিক্ষেত্রে অনেক সাবসিডি দেয়। এই কারণে ট্রাক্টরের মূল্য কিন্তু অনেকটা ভ্যালিড থেকে যায়, অর্থাৎ কৃষকের পক্ষে কেনা অনেকটা সুগম হয়ে থাকে। আমেরিকা, চীন এবং ইউরোপের কৃষি ব্যবস্থা দেখে একটি জিনিস পরিষ্কার যে ভারতের সামনে কিন্তু এখনো এক বিশাল মার্কেট পড়ে রয়েছে। ফলে বর্তমানে কেবল 47% যান্ত্রিকরণ হয়েছে, ফলে এখনো যে বিপুল সম্ভাবনা আছে সেখানে যদি সঠিকভাবে যন্ত্রপাতির ব্যবহার করা যায় তাহলে কিন্তু কৃষি যে ফলন হয় তার পরিমাণ কিন্তু 30% বেড়ে যেতে পারে। কেননা ভারতে কিন্তু ব্যাপক আনসাইন্টিফিকভাবে সার ব্যবহার করা হয় এবং অন্যান্য জিনিস ব্যবহার করা হয়, ফলে যে প্রপার ইউটিলাইজেশন সেটি কিন্তু হয়ে পারে না। কেননা হয়তো সার যেখানে প্রয়োজন 1 কেজি সেখানে হয়তো কৃষক 2 কেজি দিচ্ছে কিংবা কম দিচ্ছে। তারপরে সারের যে অ্যাবজর্বেবিলিটি হয় সেটিও ব্যাপার আছে। কেননা ইউরিয়া আমরা যখন ছড়িয়ে দিচ্ছি সেটি কিন্তু পুরোটি একটি গাছ শুষে নিচ্ছে না বা গ্রহণ করছে না।
এই কারণে কিন্তু ভারত লিকুইড ইউরিয়া বানিয়েছে, যেখানে প্রায় এক মুটকি এরকম এক ঢাকনা ইউরিয়া যদি মানে এক বালতির মধ্যে দেওয়া হয়, সেটি প্রায় মানে 20 কেজি এক ভাগ ইউরিয়ার থেকে কিন্তু বেশি সক্ষম। এর পাশাপাশি যে ন্যানো ইউরিয়া আছে এবং মানে নিম কোটেড ইউরিয়া এবং সালফার কোটেড ইউরিয়া, এগুলো কিন্তু ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে। ফলে এগুলি যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে কৃষি অর্থনীতি কিভাবে ঠিক হবে? এই কারণে কিন্তু ফার্ম মেকানাইজেশন এবং সায়েন্টিফিক পদ্ধতিতে কৃষিকার্য মানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটির উপরে সরকারকে নজর দিতে হবে। ফলে ভারতে কিন্তু ভবিষ্যতে কৃষি উৎপাদন আরো বৃদ্ধি পাবে। তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি কারণ হলো ছোট ট্রাক্টরের কিন্তু চাহিদা বৃদ্ধি। আগের মতো শুধু বিশাল আকৃতির ট্রাক্টর নয়, বরং 50 হর্স পাওয়ার বা 50 হর্স পাওয়ারের নিচে যেসব ছোট এবং মাঝারি ট্রাক্টর বিক্রি, সেগুলি কিন্তু এখন সব থেকে বেশি হচ্ছে। কারণ এগুলি দৈনন্দিন কৃষির কাজের জন্য অনেক বেশি উপযোগী এবং ব্যবহার করতে সুগম এবং সাশ্রয়ীও বটে। কোনো দেশের গ্রামীণ অর্থনীতি বা কৃষি কেমন অবস্থায় আছে সেটি বিচার করবার জন্য কিন্তু দেখা হয় পৃথিবীতে উক্ত দেশে কটি পরিমাণে ট্রাক্টর বিক্রি হচ্ছে। অর্থাৎ কোনো দেশে যদি দেখা যায় মানে ট্রাক্টর বিক্রির পরিমাণ কমতে থাকে, তাহলে কিন্তু ধরা হয় ওই দেশে কৃষি ব্যবস্থার অবনতি হচ্ছে এবং গ্রামীণ অর্থনীতির অবস্থা ভালো নয়। এবং উক্ত দেশে যদি কৃষি ক্ষেত্রে বা এমনি মানে গ্রামীণ লেভেলে ট্রাক্টর বিক্রির পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে কিন্তু ধরা হয় উক্ত দেশে কৃষি অর্থনীতি আরো শক্তিশালী হচ্ছে এবং গ্রামীণ অর্থনীতি আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এটি কিন্তু ডাইরেক্টলি বলুন কিংবা ইনডাইরেক্টলি উক্ত দেশের জিডিপি বাড়তে সাহায্য করে, অর্থাৎ ওভারঅল অর্থনীতি কিন্তু মজবুত করে। আর ভারতের মতন কৃষি প্রধান দেশে এত পরিমাণে ট্রাক্টর বিক্রি হওয়ার অর্থই হচ্ছে ভারতের গ্রামীণ অর্থনীতি বা কৃষি সেটি কিন্তু আরো শক্তিশালী হচ্ছে এবং এটি কিন্তু ভারতের জিডিপি গ্রোথ এটিকেও সাহায্য করবে। কিন্তু মেন সমস্যা হচ্ছে ভারতের এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক আছে, ঠিক আছে, এদের প্রোডাক্টিভিটি তেমন ভালো নয় এবং মূলত যেসব ছোট ছোট কৃষক আছে তারা উৎপাদন করে নিজেদের কনজামশন বা নিজেদের খাদ্য হিসেবে, সেটি কিন্তু রপ্তানি বলুন বা এক্সপোর্ট হিসেবে দেখা হয় না। এটি কিন্তু ভারতীয় কৃষির মূল সমস্যা। অর্থাৎ এখানে স্মল ফার্মারের সংখ্যা বেশি। এই কারণে উড়িষ্যার মতন রাজ্যে মানে কোঅপারেটিভ ভাবে কিন্তু কৃষিকার্য করা হয়। অর্থাৎ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক তারা মিলিতভাবে একটি বড় জমিকে এককভাবে চাষ করে এবং যে প্রফিটটা হয় সেটি কিন্তু ডিস্ট্রিবিউট করে নেয়। ফলে এককভাবে এত কৃষক যখন চাষ করছে তখন কিন্তু তাদের কাছে ট্রাক্টর কেনার ক্ষমতাও থাকছে এবং অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ মানে যন্ত্রপাতি বলুন কিংবা ওষুধ সার সেগুলিও কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারে। ফলে ভারতের অর্থনীতি যদি আরো মজবুত করতে হয় তাহলে কিন্তু ভারতের কৃষির উপরেও কিন্তু তেমনভাবে জোর দিতে হবে, কারণ এটি ফেলে দেওয়ার জিনিস না, এটিই কিন্তু ঠিক করবে ভারতের ভবিষ্যৎ। ফলে কোনো দেশ সামরিকভাবে যতই শক্তিশালী হোক না কেন, যদি কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ না হয় তাহলে কিন্তু ওই দেশের সামরিক শক্তির কোনো মানেই হয় না, এক প্রকার বিফল। ফলে ভারতের সামরিক শক্তি বাড়ার পাশাপাশি ভারতের কৃষি শক্তিকেও বাড়াতে হবে। যেমন আপনাদের মনে আছে হয়তো কোভিডের সময় বলুন কিংবা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলুন বা মানে বর্তমানে গাজা যুদ্ধ বলুন, সবসময় কিন্তু ভারত অন্যান্য দেশেও কিন্তু নিজের খাদ্যদ্রব্য এক প্রকার এক্সপোর্ট করেছিল যখন উক্ত দেশগুলিতে খাদ্যদ্রব্যের সংকট দেখা গিয়েছিল। ফলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।